হ্যালো স্টুডেন্টস, এই ভিডিওটি থার্ড সেমিস্টার ফিলোসফি অনার্সের স্টুডেন্টদের জন্য। তোমাদের C7 অর্থাৎ ইন্ডিয়ান লজিক থেকে আমরা যে টেক্সট বইটা নিয়ে আলোচনা শুরু করেছিলাম সেটা হচ্ছে অন্নম ভট্টের লেখা তর্ক সংগ্রহ ও দীপিকা। সেখানে আমরা বইটি বিষয়বস্তু নিয়ে আলোচনা শুরু করেছিলাম, ইন্ট্রোডাক্টরি ক্লাস, আর শেষ করেছিলাম জ্ঞান বা বুদ্ধির একটি ভূমিকা দিয়ে। আজকে আমরা জ্ঞান বা বুদ্ধির লক্ষণ দিতে গিয়ে বা সংজ্ঞা দিতে গিয়ে অন্নম ভট্ট ঠিক কী বলেছেন সেটা নিয়ে আলোচনা করব। তর্ক সংগ্রহে অন্নম ভট্ট বুদ্ধি বা জ্ঞানের লক্ষণ দিতে গিয়ে বলেছেন, সর্বব্যবহার হেতুর্গুণ বুদ্ধি জ্ঞানম। আবার রিপিট করছি, সর্বব্যবহার হেতুর্গুণ বুদ্ধি জ্ঞানম। এক কথায় যার অর্থ বলতে গেলে বলতে হয় যে গুণ সকল প্রকার ব্যবহারের হেতু তাই হলো বুদ্ধি বা জ্ঞান। যে গুণ সকল প্রকার ব্যবহারের হেতু তাই হলো বুদ্ধি বা জ্ঞান। শুনতে খুব সিম্পল মনে হচ্ছে, সকল প্রকার ব্যবহারের হেতুকে বলা হচ্ছে বুদ্ধি বা জ্ঞান, কিন্তু বিষয়টা নিয়ে আমাদের ওয়ার্ড টু ওয়ার্ড একটা ব্যাখ্যা করতে হবে। এবং তর্ক সংগ্রহে যা কিছু লক্ষণ এইভাবে দেওয়া থাকবে সেগুলো কিন্তু ওয়ার্ড টু ওয়ার্ড ব্যাখ্যা করা ভীষণ প্রয়োজন, এবং সেটাই ইম্পর্টেন্ট, সেটাই জানার। তো এখানে দেখো, শুরু হচ্ছে সর্বব্যবহারের হেতু, সর্বব্যবহার ও হেতু গুণ। এবার সর্বব্যবহার বলতে তর্ক সংগ্রহে অন্নম ভট্ট ঠিক কী বলতে চেয়েছেন? সব রকম ব্যবহার। এবার সব রকম ব্যবহার বলতে আমরা কিন্তু অনেক কিছুকে বুঝতে পারি, বহুবিধ ব্যবহার হতে পারে। এখানে স্পেসিফিক্যালি বলতে গেলে বলতে হয় অভিজ্ঞা, অভিজ্ঞার অর্থ হচ্ছে প্রত্যক্ষ, অভিলাপ জ্ঞান বিষয়ক শব্দ প্রয়োগ, বা হান মানে বর্জন করা, উপাদান মানে গ্রহণ করা, এবং অর্থক্রিয়া মানে কার্য। এগুলো টেকনিক্যাল টার্ম, তোমরা ঠিক এইভাবেই মনে রাখার চেষ্টা করো। আস্তে আস্তে যত ব্যবহার হবে তত তোমরা সেই বিষয়গুলো, শব্দগুলো সম্পর্কে আরও বেশি ওয়াকিবহাল হতে পারবে। তো এই ধরনের অভিজ্ঞা, অভিলাপ, হান, উপাদান ও অর্থক্রিয়া, এই ধরনের সব রকম ব্যবহারই হতে পারে, নাকি স্পেসিফিক কোনো একটা ব্যবহারের কথাই অন্নম ভট্ট এখানে বলেছেন? এটা নিয়ে কিন্তু বেশ কিছু মতভেদ দেখা যায়। আগেই বলেছি, ফিলোসফিতে আলোচনা যখন আছে তখন সেখানে মতভেদ থাকাটা স্বাভাবিক। তো এই ব্যবহারের মধ্যে ঠিক কোন ব্যবহারটি গ্রহণযোগ্য এই নিয়ে যে মতভেদ রয়েছে, তার মধ্যে যেমন সিদ্ধান্ত চন্দ্রোদয়, পদকৃত্য ইত্যাদি টিকাতে সকল ব্যবহারকে, বিশেষ করে আহার বিহার গমন কথন ইত্যাদিকেই এই মানে অন্নম ভট্ট যে ব্যবহারের কথা বলেছেন সেই ব্যবহারের অন্তর্ভুক্ত করা হয়েছে, মানে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে তারা মনে করেন। কারা? এই যে সিদ্ধান্ত চন্দ্রোদয়, পদকৃত্য ইত্যাদি টিকাতে, টিকাকারেরা। কিন্তু ব্যবহারের যদি আমি এমন একটা ব্যাপক, ওখানে আমি কি কি ব্যবহার দেখলাম যে আহার বিহার গমন কথন ইত্যাদির কথা বলা হয়েছে। তো এই ধরনের যদি একটা ব্যাপক ব্যবহারকে আমি স্বীকার করে নিই, তাহলে কিন্তু সমস্যা দেখা দেবে। তাহলে এমন বেশ কিছু ক্রিয়াকলাপ যা আমাদের বুদ্ধিপূর্বক নয়, এমন অনেক ক্রিয়াকলাপ থাকে যা আমরা বুদ্ধি বা জ্ঞানকে কাজে লাগিয়ে করি না, কিন্তু ওই ক্রিয়াগুলো হয়ে যায়, ওগুলো অনৈচ্ছিক ক্রিয়ার মধ্যে পড়ে। যেমন হাঁচি দেওয়া, কাশা। তো এই হাঁচি কাশি যে এগুলো তো ক্রিয়া, এগুলো তো কার্য, তুমি নিজে করছো। তো এগুলো কি বুদ্ধি? আমি এখন কাশবো, আমি এখন হাঁচি দেবো, তো এগুলো কি বুদ্ধিমূলক ক্রিয়া? না, এগুলো অনৈচ্ছিক ক্রিয়া, এটা যখন ঘটার তখন ঘটে যাচ্ছে। তো এই ধরনের ক্রিয়াগুলো তো তাহলে এই ব্যবহারের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তাহলে তখন সমস্যা। তাহলে এই ধরনের সমস্যার আর সমাধান করার জন্য আবার আরেকটা বলতে, হাঁচি কাশি যেরকম বললাম উদাহরণস্বরূপ, আরেকটা বলা যায় যেমন স্বপ্ন দেখছি, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছি, উইদাউট এনি প্ল্যান বা বুদ্ধি, আমি আজকে এই স্বপ্নটা দেখব,
এ ধরনের বুদ্ধি ক্রিয়াকলাপ ছাড়াই কিন্তু জিনিসগুলো ঘটছে। তো এই ক্রিয়াগুলো তো তাহলে অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে, তাহলে তো সেখানে মানে আমরা যে ক্লিয়ারিটি, আমরা আগেও বলেছি তর্ক সংগ্রহ সবসময় ক্লিয়ার, তো এই 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 ক্ল্যারিটিটা আমরা ওখানে পাবো না, তো এখানে তাহলে অসুবিধা হয়ে যাবে। এই অসুবিধা থেকে, এই দোষকে পরিহার করার জন্য, পরিহার মানে বর্জন, এই দোষ থেকে দোষটাকে বর্জন করার জন্য বা মুক্ত হওয়ার জন্য ন্যায়বোধিনী, নীলকণ্ঠী ইত্যাদি টিকাগুলোতে কেবলমাত্র অভিলাপ বা মনের ভাব প্রকাশক শব্দের ব্যবহারকেই কিন্তু অন্যম ভট্টকৃত যে ব্যবহার শব্দটি প্রয়োগ করা হয়েছে তার অন্তর্ভুক্ত করা হয়েছে। আরেকবার রিমাইন্ড করাই, তাহলে আমি লক্ষণে অন্যম ভট্ট কি বলেছিলেন, যে সর্বব্যবহার ও হেতুগুণ বুদ্ধি জ্ঞানম। এই সর্বব্যবহার বলতে কিন্তু ওই কেবলমাত্র সব রকম অভিলাপ যা মনের ভাবকে প্রকাশ করতে পারে, সেই রকম মনের ভাব প্রকাশক যে শব্দের ব্যবহার কেবলমাত্র তাকেই অন্যম ভট্ট এই ব্যবহারের অন্তর্ভুক্ত করেছেন, সেটাই মনে করা হয় এবং সেটাই সর্বমত গ্রহণযোগ্য। তো এখানে তাহলে আমরা একটা জায়গায় স্ট্যান্ড পয়েন্ট পেলাম, তাহলে এখানে ব্যবহার বলতে শব্দ বা অভিলাপের ব্যবহারের কথাই কেবলমাত্র বলা হয়েছে, অন্যরকম ব্যবহারের কথা বলা হয়নি। এবার সর্বব্যবহারের হেতু যে গুণ তাকে বুদ্ধি বা জ্ঞান বলা হয়েছে। কিন্তু যদি আমি তাকে গুণ না বলি, যদি বলি সর্বব্যবহারের হেতু যা তাই হলো বুদ্ধি বা জ্ঞান, বুদ্ধি বা জ্ঞানের এই রূপ যদি লক্ষণ দেওয়া হয় তাহলে কিন্তু একটি অতিব্যাপ্তি দোষ হবে। এই সকল এই যে টার্মগুলো, নামগুলো সম্পর্কে তোমরা পরিচিত, আগেও পেয়েছো, অতিব্যাপ্তি, অব্যাপ্তি। তো অতিব্যাপ্তি যেখানে থাকার নয় সেখানেও, মানে সেটাও এটার আমাদের আলোচ্য বিষয়ের অন্তর্ভুক্ত হয়ে যাবে, মানে বেশি হয়ে যাবে। তাহলে এই যে অতিব্যাপ্তি হচ্ছে, এটা কোথায় হচ্ছে? যেমন দিককাল, সর্বব্যবহারের হেতু। এবার সর্বব্যবহারের হেতু, এই হেতু শব্দটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। হেতু, সব ব্যবহারের হেতু যে গুণ। তো হেতু সাধারণত আমি আগেও বলেছি একটু কারণ অর্থে গ্রহণ করবে, সব ব্যবহারের মধ্যেই যেই কারণটা বিদ্যমান আছে। তাহলে দিক আর কাল এমন কোনো কার্য নেই যার মধ্যে কারণরূপে বর্তমান থাকে না। সব জায়গায় দিককাল আছে, যাই ঘটছে যেভাবেই ঘটছে। তো দিক আর কালে কিন্তু অতিব্যাপ্তি হয়ে যাচ্ছে, কিন্তু দিককাল আপাতত এই মুহূর্তে আমার বুদ্ধি বা জ্ঞানকে প্রকাশ করার জন্য আমার এই জায়গায় প্রয়োজন নয়। তো সেই জায়গায় অতিব্যাপ্তিটাকে বারণ করার জন্য এখানে গুণ শব্দটি প্রয়োগ করা হয়েছে। তো অতিব্যাপ্তি বারণের লক্ষণ রূপে গুণ শব্দটি যুক্ত করা হয়েছে বলে সর্বব্যবহার ও হেতুর গুণও বলা হয়েছে। স্পেসিফিক্যালি আরেকটু বলি, অন্যম ভট্ট দীপিকায় এজন্য বলেছেন, অন্যম ভট্ট তার যে তর্ক সংগ্রহের উপর লেখা টিকা দীপিকা গ্রন্থে বলেছেন, কালাদৌ অতিব্যাপ্তি বারণায় গুণ ইতি। কালাদৌ অতিব্যাপ্তি বারণায় গুণ ইতি, অর্থাৎ বুদ্ধি বা জ্ঞান আত্মার গুণ বিশেষ যা সকল প্রকার শব্দাদি ব্যবহারের হেতু বা কারণ, সকল প্রকার, এখানে বললাম কি শব্দাদি ব্যবহারের হেতু বা কারণ, কাল, দিক প্রভৃতি সকল ব্যবহারের কারণ হলেও সেসব কিন্তু গুণ নয়, সেসব দ্রব্য পদার্থ। এখানে এই যে দিক, কাল, এগুলো বৈশেষিক দর্শনে দ্রব্যের বিভাগে তোমরা পড়ে এসেছো। তাই জন্যই আগেও বলেছিলাম যে বৈশেষিক এবং ন্যায় দর্শনের যে বেসিক জায়গাগুলো, ওগুলো কিন্তু ক্লিয়ার থাকতে হবে। নালে আমি হঠাৎ করে এখানে এই লাইনে যে কাল, দিক সকল ব্যবহারের হেতু ঠিকই আছে, কারণ হচ্ছে ঠিকই আছে, কিন্তু তা কিন্তু গুণ পদার্থ নয়, গুণ নয়।
সে এরা হচ্ছে দ্রব্য পদার্থের অন্তর্ভুক্ত। তাহলে এইটা একটা টেকনিক্যাল জায়গা, আমাকে যেন মানে এগুলো যেন তোমার মাথায় আগের থেকেই ক্লিয়ার থাকে। এগুলো নতুন করে আবার বলার কিছু নেই, কিন্তু এগুলো টেকনিক্যাল জায়গা এবং এখানে ভুল হলে কিন্তু ভুল। তো এবার নেক্সট যাই, আবার একটা শব্দ অপসারিত করছি আমরা। লক্ষণের অন্তর্গত যে ব্যবহার শব্দটা আছে সেটাকে যদি আমি অপসারিত করে দিই, কেবলমাত্র গুণকেই জ্ঞানের লক্ষণ রূপে আমি বলি যে গুণই হচ্ছে, তাহলে সর্বপ্রকার যে গুণ তাকেই যদি আমি জ্ঞান বলি তাহলেও কিন্তু অতিব্যাপ্তি দোষ হবে। কারণ ব্যবহার শব্দটা এখানে আমি উহ্য করে দিচ্ছি, মানে তুলে নিচ্ছি, ব্যবহার শব্দটা বলছি না। ঠিক আগে যেমন আমি সর্বব্যবহার বলেছিলাম, সর্বব্যবহারের হেতু বলেছিলাম কিন্তু গুণ বলিনি, তার জন্য একটা অতিব্যাপ্তি দোষ হলো। এখানে আমি ব্যবহার বলবো না, কেবলমাত্র গুণ বলছি, তাহলে আমি আরেকটা অতিব্যাপ্তি দোষের সম্মুখীন হব। তাহলে সব রকম গুণকে যদি আমি জ্ঞান বলি, তাহলে এরকম অনেক গুণ আছে, রূপ একটা গুণ, তাহলে এই ধরনের গুণগুলোতেও তো অতিব্যাপ্তি দোষ হবে। শব্দ ব্যবহারের জন্য রূপের প্রয়োজন নেই, মানে শব্দ তো অভিলাপ, মনের ভাব প্রকাশিত হচ্ছে যেখানে। তো রূপ ইত্যাদিতে যে অতিব্যাপ্তি সেটাকে বারণ করার জন্য কিন্তু ব্যবহার শব্দটাকে যুক্ত করা হয়েছে। কেবল গুণকে জ্ঞানের লক্ষণ রূপে গণ্য করলে রূপ প্রভৃতি গুণ পদার্থে লক্ষণটি প্রযুক্ত হওয়ায় লক্ষণটিতে অতিব্যাপ্তি দোষ দেখা দেবে। এজন্য এই দোষ বারণ করার জন্যই সর্বব্যবহার হেতু অংশটি যুক্ত করা হয়েছে। সর্বব্যবহার হেতু অংশটি কেবলমাত্র এই জন্যই যুক্ত করা হয়েছে। ঠিক আগে যেরকম বলেছিলাম যে কালাদৌ অতিব্যাপ্তি বারণায় গুণইতি, কালাদৌ ইত্যাদি অতিব্যাপ্তি বারণ করার জন্য গুণ শব্দটা ব্যবহার করা হয়েছে। এখানে আবার অন্নম ভট্ট দীপিকাতে বলছেন যে রূপাদৌ অতিব্যাপ্তি বারণায় সর্বব্যবহার ইতি, রূপাদৌ অতিব্যাপ্তি বারণায় সর্বব্যবহার ইতি, অর্থাৎ রূপ প্রভৃতি গুণ হলেও, রূপ একটা গুণ, ইত্যাদি গুণ হলেও তা সর্বব্যবহারের হেতু বা কারণ হতে পারে না। সর্বব্যবহারের বলতে আমি আবার মনে করাচ্ছি, স্পেসিফিক্যালি এখানে অভিলাপের কথা বলা হচ্ছে, মানে শব্দ প্রয়োগের কথা বলা হচ্ছে। তাহলে এই লক্ষণটায় দুটো ভাইটাল শব্দ ব্যবহার এবং এই যে গুণ, এদের যদি আমি তুলে নিই, উহ্য করে নিই, বা এদেরকেই যদি কেবলমাত্র আমি জ্ঞান বলার চেষ্টা করি, তাহলে কি কি অসুবিধা হবে তা আমরা দেখতে পেলাম, যে কি কি দোষ উঠে আসবে। এবার ওভারঅল তর্ক সংগ্রহে অন্নম ভট্ট যে ওভারঅল একটা লাইন বলেছেন যে সর্বব্যবহার হেতুর গুণ বুদ্ধি জ্ঞানম, এই টোটাল লক্ষণটার কথা একবার বিচার করব, যে এই লক্ষণটা টোটালি কি দোষমুক্ত, না এর মধ্যে টোটালটার মধ্যে কোনো একটা দোষ আছে। এখানে কিন্তু সর্বব্যবহার হেতুগুণ এই লক্ষণটি পূর্ণরূপে দোষমুক্ত নয়। এখানে আবার একটি অব্যাপ্তি দোষ লক্ষ্য করা যায়। অব্যাপ্তি দোষ গোটা লক্ষণটার মধ্যে। আগে তো বলছিলাম যে এই শব্দটা যদি ব্যবহার না করি তাহলে কি হবে, বা ওই শব্দটা যদি আমি তুলে নিই তাহলে কি হতে পারে, কিন্তু এখন আমি সব কিছু রেখে দিলাম, সর্বব্যবহার ও হেতুগুণ বুদ্ধি জ্ঞানমই বললাম, কিন্তু তাও কি এই টোটাল লক্ষণটা দোষমুক্ত হয়ে গেল? না, এখানে কিন্তু টোটাল লক্ষণটা দোষমুক্ত আমরা পাচ্ছি না। এখানে অব্যাপ্তি নামক একটা দোষ আমরা খুঁজে পাচ্ছি, মানে কোনো কিছু একটা ছাড় পড়ে যাচ্ছে, কোনো একটা কিছু আমাদের ব্যাপ্তির আন্ডারে আসছে না, কম হয়ে যাচ্ছে লক্ষণে। সেটা কি? ন্যায়মতে কিন্তু নির্বিকল্পক জ্ঞানকেও জ্ঞান পদবাচ্য বলা হয়। আমরা পড়েছিলাম নির্বিকল্পক ও সবিকল্পক জ্ঞান, তো নির্বিকল্পক জ্ঞানকেও কিন্তু জ্ঞান পদবাচ্য বলা হয়েছে। আর তার মধ্যে বিশেষ্য বিশেষণ ভাব না থাকায় কিন্তু নির্বিকল্পক জ্ঞান শব্দ ব্যবহারের ঊর্ধ্বে, মানে নির্বিকল্পক জ্ঞানকে কিন্তু ভাষায় প্রকাশ করা যায় না। ফলে
নির্বিকল্প জ্ঞানের ব্যবহার না থাকার জন্য, আমি তো লক্ষণে কোথাও নির্বিকল্প জ্ঞানের ব্যবহার পাচ্ছি না। এখানে তো শব্দ প্রয়োগের কথা বলা হচ্ছে, ডাইরেক্ট সবিকল্পে চলে যাচ্ছে, তাহলে নির্বিকল্প জ্ঞানটা তো বাদ পড়ে যাচ্ছে, ফলে সেখানে অব্যাপ্তি দোষটা দেখা দিচ্ছে। আমি বললাম কোনো কিছু একটা আমাদের বাদ চলে যাচ্ছে লক্ষণে, তার জন্য অব্যাপ্তি দোষ দেখা দিচ্ছে। আর যে কোনো জ্ঞানের, যখন আমরা ন্যায় পড়েছিলাম, ন্যায় দর্শন, যে কোনো জ্ঞানের শুরুর প্রথম যে অস্ফুট প্রাথমিক জ্ঞানটা হয়, যেখানে ভাষার প্রয়োগ হয় না, কেবলমাত্র কোনো একটা কিছুর জ্ঞান হয়, কিন্তু সেটা জ্ঞান, জ্ঞান পদবাচ্য, সেটা কিন্তু নির্বিকল্প জ্ঞান। দেন আমাদের বিশেষ্য বিশেষণ ভাব স্বরূপ যে জ্ঞানটা হয়, সেটা কিন্তু সবিকল্প জ্ঞান, যার প্রধান মূল ভিত্তি হচ্ছে সেই নির্বিকল্প জ্ঞান। ঠিক তারপরে সবিকল্প জ্ঞান আসে, যেই জ্ঞানটা আমরা ভাষায় প্রকাশ করতে পারি, বলতে পারি এটা এই, বা আমার এই জিনিসের জ্ঞানটা হয়েছে, আমি এটা জেনেছি, বা আমি এটা জানছি। এই যখনই আমি ভাষায় প্রকাশ করলাম, তখন সেটা সবিকল্পক হলো। আর এখানে তো বলাই হয়েছে সর্বব্যবহার হেতুক গুণ বুদ্ধি জ্ঞানম, মানে শব্দ প্রয়োগের কথা, সর্বব্যবহার বলতে শব্দ প্রয়োগের কথা বলা হয়েছে। তো সেখানে শব্দ প্রয়োগ যখনই হচ্ছে, আমি স্পেসিফিক করে দিলাম, তাহলে কিন্তু নির্বিকল্প জ্ঞানটা আমাদের বাদ চলে যাচ্ছে, ফলে লক্ষণটায় একটা অব্যক্তি দোষ দেখা দিচ্ছে। তো এই দোষকে নিবারণ করার জন্য কিন্তু লক্ষণটিকে আবার অন্নম ভট্ট আর একটা রূপে প্রকাশ করেছেন দীপিকায়। তো আজকে আমরা যে লক্ষণ নিয়ে, জ্ঞানের যে লক্ষণের যে বেসিক পার্টটা, যেখানে অন্নম ভট্ট তার প্রথম লক্ষণটা দিলেন, তারপরে তার শব্দগুলোর গুরুত্ব প্রত্যেকটা, তারপরে তার লক্ষণটা ওভারঅল কি একটা পর্যায়ে এসে দাঁড়ালো, তাকে কি সম্পূর্ণরূপে মেনে নেওয়া যায় না যায় না, কি দোষ আসছে না আসছে, এই অবধি জানলাম। তো এর পরের যে আর একটা লক্ষণ বা আর একটা তার পরিমার্জিত রূপ তিনি দিয়েছেন অন্নম ভট্ট দীপিকায়, বুদ্ধি বা জ্ঞানের যথার্থ লক্ষণ প্রকাশ করে আরেকটি কথা বলেছেন, আরেকটি লক্ষণের উল্লেখ করেছেন। তো সেই বিষয়টা আমি এক্ষুনি এই মুহূর্তে এই ভিডিওতেই আলোচনা করব না, কারণ তাহলে তোমাদের সবটা হারিয়ে যাবে। আগে সামনের বেসিক পার্টটা বুঝে নাও, সেটা নোট ডাউন করো অবশ্যই খাতায়, প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা শব্দের গুরুত্ব, কোনটা তুলে নিলে কি দোষ হচ্ছে, কেন হচ্ছে, বা সেই দোষ নিবারণের জন্য তিনি ঠিক কি বললেন। তো এই জায়গাটা তোমাদের ক্লিয়ার থাকলে পরে ঠিক তারপরে আবার যে পরবর্তী আলোচনাটা, সেটা আবার তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তা না হলে কিন্তু কোনো একটা শব্দ মিস হয়ে গেলে কিন্তু অন্নম ভট্টের দেওয়া যে লক্ষণ, সেটার যে একটা এসেন্স, সেটা নষ্ট হয়ে যাবে এবং তোমাদের বুঝতেও একটা বড় ভুল থেকে যাবে। সুতরাং যতটুকু আলোচনা হলো সেটাকে মন দিয়ে পড়ো। পরবর্তীতে এই যে অব্যাপ্তির পরিপ্রেক্ষিতে অন্নম ভট্ট ঠিক কী বললেন, সেটা আমরা এর পরের ক্লাসে আলোচনা করব। আজকের ভিডিও এখানেই শেষ করছি।